ডিভোর্সপ্রাপ্ত স্ত্রী যেই থানায় ইন্সপেক্টর হিসাবে নিযুক্ত ছিলেন, সেই থানার সামনেই তার প্রাক্তন স্বামীকে জুতো পালিশের কাজ করতে দেখা গেল। এরপর যা ঘটল তাতে মানবতা কেঁদে উঠল। আজকের এই গল্পটা শুরু করার আগে একটু থামুন, একটু বুকে হাত দিয়ে ভাবুন। জীবন কখনো কখনো আমাদের এমন মোড়ে এনে দাঁড় করায় যেখানে অতীত আর বর্তমান একই মুহূর্তে মুখোমুখি হয়ে যায়। আজকের গল্পটা ঠিক তেমনই। এটা একটা ভাঙা সম্পর্কের গল্প, একটা ভেঙে যাওয়া সংসারের গল্প, কিন্তু সবচেয়ে বেশি এটা মানবতার গল্প। যদি গল্পটা আপনার একটুও মন ছুঁয়ে যায়, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। কমেন্টে জানান আপনি হলে কি করতেন। সকাল ঠিক 9:30। বহরমপুর কোতোয়ালি থানা তখন তার রোজকাল কোলাহলে ডুবে আছে। সিপাহীদের গলার আওয়াজ, মোটরসাইকেলের গর্জন, অভিযোগকারীদের ভিড়। আর সেই ভিড়ের একেবারে কোণায় থানার ফটক ঘেঁষে একটা পুরনো নিম গাছের ছায়ায় রমেন কুমার দাস বসে আছে তার কাঠের বাক্সের উপর। তার মাথা নিচু, চোখ মাটিতে, যেন সে আগে থেকেই জানে উপরে তাকালে কিচ্ছু পাওয়ার নেই। কারণ উপরে শুধু সেই দুনিয়াটাই আছে যে দুনিয়া তাকে এখানে এনে ফেলেছে। রমেন গত 3 মাস ধরে এই জায়গায় বসে। কোনো লিখিত অনুমতি নেই, শুধু একটা নীরব বোঝাপড়া যে সে কারোর রাস্তা আটকাবে না, কারোর সঙ্গে তর্ক করবে না। আর যতবার কোনো সিপাহীর চোখ তার দিকে পড়বে, ততবার সে মাথা আরো একটু নিচু করে দেবে। তার হাত ব্রাশের অভ্যাসে চলছে, কিন্তু মন অন্য কোথাও আছে। আজ বাড়ি ভাড়া দিতে হবে, সকালে চা পর্যন্ত খাওয়া হয়নি। আর আজ ছেলের কথা একটু বেশি মনে পড়ছে। সেই ছেলে যাকে সে কয়েক সপ্তাহ ধরে দেখতে পায়নি। তখনই ফটকের ভেতরে একটা নড়াচড়া হলো। একটা সরকারি জিপ এসে থামলো। সাইরেন বাজলো না, ড্রাইভার দরজা খুলল। দুজন সিপাহী সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। রমেন অভ্যাসবশত একবার চোখ তুলল, কারণ এরকম মুহূর্তে বড় অফিসারদের জুতো ভালো থাকে, আর ভালো জুতো মানে বেশি পালিশ। কিন্তু সেই জুতো থেকে উপরে উঠতে উঠতেই তার হাত থেকে ব্রাশটা পড়ে গেল। খাকি উর্দি, কাঁধে 3টে তারা, সোজা দৃঢ় পদক্ষেপ, আর সেই মুখ। রমেন সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নিল, যেন সে কোনো অপরাধ করে ফেলেছে, যেন উপরে তাকানোটাই তার সাধ্যের বাইরে। কিন্তু চেনা হয়ে গিয়েছিল, এত গভীর চেনা যা চোখ বন্ধ করলেও মেলে না। সেই মুখ কবিতা দাস শর্মার, সেই মহিলা যে একসময় তার স্ত্রী ছিল আর আজ এই থানা সাব ইন্সপেক্টর হিসাবে কর্মরত। কবিতাও থামল। তার দৃষ্টি প্রথমে গেল বাক্সের দিকে, তারপর ঝুঁকে পড়া কাঁধের দিকে, তারপর সেই হাত দুটোর দিকে যেগুলো ব্রাশ তুলতে গিয়ে কাঁপছে। সে কিছু বলল না, মুখে কোনো ভাব আসতেই দিল না। আর এক মুহূর্তও সময় নষ্ট না করে থানার ভেতরে চলে গেল, যেন নিচে বসা মানুষটা কোনো সাধারণ পথচারী, যেন তার সঙ্গে কোনো সম্পর্ক কোনোদিন ছিলই না। রমেনের বুকে শ্বাস আটকে গেল। সে কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইল, ব্রাশ হাতে, জুতো সামনে, কিন্তু মন সম্পূর্ণ অসাড়। তারপরে সে জোরে জোরে ব্রাশ চালাতে শুরু করলো, প্রয়োজনের চেয়ে অনেক বেশি জোরে, যেন জুতো নয়, ভেতরে জমে থাকা ভয়টাকে ঘষে তুলছে। সামনের লোকটা পয়সা দিলে সে গুনেও দেখল না, বাক্সে ফেলে দিল। কিছুক্ষণ পর একজন সিপাহী বাইরে এলো। এই তুমি, সে আঙ্গুল দিয়ে রমেনকে ইশারা করলো, এখানে এসো। রমেনের পেট কুঁকড়ে গেল। কেন দাদা? কণ্ঠস্বর আপনিই সরু হয়ে গেল। ভেতরে চলো, ম্যাডাম ডাকছেন। রমেন একবার বাক্সের দিকে তাকালো, তারপর সিপাহীর দিকে। সিপাহী মাথা নাড়ল, এখানেই রাখো। আর রমেন উঠে দাঁড়ালো, হাঁটুতে হালকা কাঁপুনি নিয়ে, যেন শুধু মাটি থেকে নয়, নিজের জায়গা থেকে উঠছে। থানার ভেতরের হাওয়া বাইরের চেয়ে আলাদা, ভারী, বদ্ধ, প্রশ্নে ভরা। একটা ঘরে নিয়ে যাওয়া হলো তাকে। সেখানে টেবিলের পেছনে সেই উর্দি, সেই মুখ, সেই শক্তি,
দেওয়ালের নিয়মে তালিকা টাঙানো, টেবিলে ফাইল, আর মাঝখানে সে দাঁড়িয়ে, চেয়ার ছাড়া। নাম? কবিতা উপরে না তাকিয়ে জিজ্ঞাসা করল। রমেন কুমার দাস। কলম এক মুহূর্ত থামল, তারপরে চলতে লাগলো। এখানে বসার অনুমতি আছে? নেই। তাহলে বসেছিলে কেন? সে কয়েক সেকেন্ড থামল, তারপরে বলল, কাজের জন্য। কবিতা প্রথমবার চোখ তুলল, সরাসরি তার দিকে। সেই দৃষ্টি কোনো স্ত্রীর নয়, একজন অফিসারের। মাপছে, যাচাই করছে। আর রমেনের চোখ আপনিই থেমে গেল, কারণ সেই দৃষ্টির সামনে সে নিজেকে অনেক ছোট মনে করছিল। জানেন তো, থানার সামনে দখলদারি নিষিদ্ধ, কবিতা বলল। জানি। তাহলে নিয়ম ভাঙলে কেন? তার কাছে কোনো সাফাই ছিল না। গাছের জন্য, সে আসতে বলল। ঘরে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নামল। সেই নীরবতায় পুরনো সম্পর্কগুলো নিঃশব্দে পার হয়ে যায়। কবিতা ফাইল বন্ধ করল, চেয়ার থেকে সামান্য সরে বসল। আজকের মতো যেতে পারো, সে বলল, কিন্তু আবার এখানে বসে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। রমেন মাথা নাড়ল, সে ঘুরল, দরজার দিকে এগোলো। ঠিক যখন বেরিয়ে যাবে, কবিতার গলা আবার ভেসে এলো, এবার একটু নিচু, একটু আলাদা। রমেন। সে থামল। এখানে বসো না, সে বলল, শুধু এইটুকুই। সে বাইরে বেরিয়ে এলো। রোজ সেই একই ছিল, মাটিও সেই একই, বাক্স সেই জায়গাতেই পড়ে আছে, কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল, যা দেখা যায় না, শুধু অনুভব করা যায়। বাক্স তোলার আগে সে এক মুহূর্ত থামল, কারণ সেই প্রথম মনে হলো সে শুধু থানার সামনে নয়, তার পুরো অতীতের সামনে দাঁড়িয়ে আছে। সে মাথা তুলল, সামনে সেই মুখ যেটা এক সময় তার নিজের ছিল, কিন্তু এবার সেই মুখ কাগজে নেই, স্মৃতিতে। আর স্মৃতির কোনো থানা হয় না, সেখানে নিয়মের কোনো তক্তি টাঙানো থাকে, যেখানে শুধু সেটাই চলে যার হৃদয় সহ্য করছে। রমেন সেই মুখের দিকে তাকাতে তাকাতে হঠাৎ 7টা বছর পেছনে চলে গেল। সেই সময় কবিতা দাস শর্মা এভাবে উর্দি পরে নয়, হালকা নীল সালোয়ার পরে তার সামনে বসত, আর চায়ে চিনি কম হওয়ার অভিযোগ করত। তার বিয়েটা কোনো চলচ্চিত্রের গল্প ছিল না, প্রবল প্রেমও নয়, ঘর থেকে পালানো নয়, শুধু দুটো পরিবারের সম্মতি, একটা সাদামাটা মণ্ডপ। আর রমেনের মায়ের চোখে এই বিশ্বাস যে ছেলেটা সৎ, শুধু পরিস্থিতিটাই একটু কঠিন। কবিতার বাবার বিশ্বাস ছিল মেয়ে পড়াশোনা জানে, চাকরি করবে, সংসার ঠিক চলে যাবে। তখন কেউ ভাবেনি যে দুজন মানুষের মধ্যে সবচেয়ে বড় ফারাকটা টাকার নয়, স্বপ্নের দিকের। শুরুর দিনগুলো ঠিকঠাকই চলছিল। রমেন সকালে একটা বেসরকারি গুদামে কাজ করতে যেত, বিকালে ফিরে সবজি আনতো। কবিতা বিএড পরীক্ষার প্রস্তুতি নিত, রাতে ছাদে বসে ভবিষ্যতের কথা হতো। কবিতা বলতো সে পুলিশে যেতে চায়, উর্দি পড়তে চায়, কিছু একটা হতে চায়। আর রমেন প্রতিবার হেসে বলতো, তুই হবি, আমি আছি। কিন্তু তার আমি আছিতে সাহস বেশি ছিল, সামর্থ্য কম ছিল। ধীরে ধীরে জীবন তার প্রশ্নগুলো সামনে আনতে শুরু করলো। সে গুদামে চাকরি গেল, নতুন চাকরি এলো, কিন্তু বেতনটা কম, সেটাও গেল। বাড়ি ভাড়া বাড়ল, কবিতার প্রস্তুতির খরচও বাড়ল, আর ঘরে কথাবার্তা তখন স্বপ্নের নয়, হিসাবের। কবিতা ক্লান্ত হতে শুরু করলো, শুধু কাজে নয়, অপেক্ষায়। আর রমেন প্রতিদিন প্রমাণ করার চেষ্টা করত যে এই অবস্থাটা সাময়িক, কিন্তু পরিস্থিতি তার কথা শুনতে রাজি ছিল না। প্রথম বড় ঝগড়াটা হয়েছিল যেদিন কবিতার প্রিলিমিনারি পাশ হলো। রমেন খুশি ছিল, কিন্তু সেই খুশির মধ্যে একটা ভয়ও ছিল, এবার খরচ তো আরো বাড়বে। আর কবিতার মনে হলো তার সাফল্যের মধ্যেও রমেন শুধু চিন্তা খুঁজছে। সেদিনই প্রথম কবিতা বলেছিল, তোমার আমার এগিয়ে যাওয়াটা ভালো লাগছে না। আর রমেন প্রথমবার অনুভব করেছিল জবাব দেওয়ার শব্দ নেই, শুধু অসহায়তা আছে। দিন গেল, কবিতার প্রস্তুতি এগোলো, রমেনের জীবন পিছিয়ে গেল।
ঘরে কথা কমলো, অভিযোগ বাড়লো। যে কথাগুলো আগে আসতে বলা হতো এখন সরাসরি বলা হতে লাগলো। কবিতার মনে হতে লাগলো রমেন তার ওড়ার পথে বোঝা। রমেনের মনে হতে লাগলো কবিতা তাকে আর সঙ্গী নয়, বাধা মনে করছে। যেদিন কবিতার নির্বাচন হলো আর সাব ইন্সপেক্টর ট্রেনিং এর ডাক এলো, সেদিন বাড়িতে মিষ্টি এসেছিল, প্রতিবেশীরা শুভেচ্ছা দিতে এসেছিল। কিন্তু সেই রাতেই প্রথমবার কবিতা স্পষ্ট বলেছিল, আমি এভাবে বাঁচতে পারবো না। রমেন প্রথমবার স্বীকার করেছিল সে না চাইলেও কবিতাকে সেই জীবন দিতে পারবে না যার সে যোগ্য। ডিভোর্সের সিদ্ধান্ত একদিনে কিন্তু আসেনি। অনেক মাসের চুপ থাকা, অনেক অসম্পূর্ণ তর্ক, অনেক রাতের ঘুমহীনতার পর সেটা এসেছিল। আদালতে যেদিন দুজন মুখোমুখি বসেছিল, রমেন শেষবারের মতো বলেছিল, আমি কখনো তোমার খারাপ চাইনি। কবিতা তার দিকে না তাকিয়েই বলেছিল, আমার খারাপটা নয়, ভালো দরকার ছিল। আর সেই একটা কথা রমেনের ভেতরে স্থায়ী হয়ে গেল। ডিভোর্সের পর রমেন শহর বদলালো, কাজ বদলালো, আর প্রতিটা বদলের সঙ্গে একটু একটু করে ভেঙে পড়ল। সে কখনো কবিতা সম্পর্কে খারাপ বলেনি, কারোর কাছে অভিযোগ করেনি, কারণ তার মনে হতো হারটা তো তার নিজের। আর যারা হারে তারা সাধারণত চুপ থাকে। সে মজুরি করেছে, ধাবায় বাসন মেজেছে, নির্মাণ সাইটে ইট বহন করেছে, কিন্তু শরীর সায় দেয়নি। কাজ ছুটতে থাকে, যেন পরিস্থিতি ঠিক করে নিয়েছে তাকে টিকতে দেবে না। আর শেষমেশ যে কাজটা বাকি থাকলো সেটায় বসে থেকে মাথা নিচু করতে হয়, জুতো পালিশ করা। এই কাজ করতে করতে অনেক কিছু শিখেছে সে। মানুষ কিভাবে ওপর থেকে নিচে তাকায়, কেউ কেউ কথাই বলে না, কেউ কেউ পয়সা দিতে দিতেও উপকার করার ভান করে। সে এটাও জেনেছে যে থানার সামনে বসা তো ঝুঁকির, কিন্তু সেখানেই সবচেয়ে বেশি খদ্দের পাওয়া যায়, আর খিদে ঝুঁকির চেয়ে তীব্র। ওদিকে থানার ভেতরে কবিতার মন কাজে লাগছিল না। সেই ফাইলগুলোই দেখছিল, সেই রেজিস্টার পাল্টাচ্ছিল, কিন্তু প্রতিটা নামের পেছনে রমেনের নাম দেখছিল। প্রতিটা প্রশ্নের পেছনে সেই একটাই উত্তর, গাছের জন্য। তখন তার মনে হতে লাগলো রমেনের এই অবস্থাটা কোনো একটা ভুল সিদ্ধান্তের ফল নয়, অনেকগুলো ছোট ছোট হার মানা দিনের যোগফল, যেগুলোর কথা সে কখনো জানতেই চায়নি। দুপুরের দিকে থানায় পৌরসভার একটা অভিযোগ এলো, থানার বাইরে দখলদারি নিয়ে। অভিযোগে স্পষ্ট লেখা, জুতো পালিশওয়ালা আর চাওয়ালাদের কারণে থানার গেটে জ্যাম থাকছে। কবিতা অভিযোগটা পড়ল আর বুঝলো এতে রমেনও আসবে, নাম না থাকলেও, কারণ নিয়মের চোখে মুখ থাকে না, শুধু জায়গা থাকে। সে সিপাহীকে ডাকলো, বাইরে কে কে বসে? 2-3 জন আছে ম্যাডাম, একজন জুতো পালিশওয়ালা রোজ আসেন। কবিতা মাথা নাড়ল, তালিকা করো, সবাইকে নোটিশ দাও। এই বলতে বলতে তার গলা সমতল ছিল, কিন্তু ভেতরে কিছু একটা চেপে ধরেছিল। কারণ সে জানতো এটা শুধু কাগজে ব্যবস্থা নয়, এটা কারোর রুজির উপরে সরাসরি আঘাত। আর সে এটাও জানতো যদি সে এটা না করে তাহলে প্রশ্ন উঠবে তার দিকে, কারণ সিস্টেম অনুভূতি নয়, প্রক্রিয়া দেখা হয়। সন্ধ্যার আগে সিপাহী নোটিশ দিতে বাইরে গেল। রমেন সেখানে ছিল না, একটু দূরে রাস্তার পাশে বসেছিল, কারণ সকালের পর সে সিদ্ধান্ত নিয়েছিল অন্তত আজ আর থানার সামনে বসবে না। কিন্তু নোটিশ তবুও তাকে পৌঁছে গেল, কারণ তার পরিচয় এখানে শুধু জায়গার সঙ্গে নয়, কাজের সঙ্গে জুড়ে গেছে। এটা কি? রমেন জিজ্ঞাসা করল। নোটিশ, এখানে বসা মানা। আমি তো ওখানে বসিনি। সিপাহী কাজ ঝাঁকালো, নাম এসে গেছে, ভেতরে গিয়ে কথা বলো। রমেনের মনে হলো সকালের গল্পটা আবার শুরু হচ্ছে, কিন্তু এবার আর কোনো আশা নেই, কারণ এবার দেখা হওয়াটা চেনা জানার নয়, ব্যবস্থার। থানার ভেতরে কবিতার সামনে আবার সেই কাগজ, সেই নাম, সেই মানুষ, কিন্তু এবার পরিস্থিতিটা আলাদা। এবার সে পুরনো সম্পর্কের নয়, নিয়মের মুখোমুখি। রমেন দাঁড়িয়ে, আগের চেয়ে বেশি ক্লান্ত। কবিতা বুঝলো
আর যদি সে শুধু ইন্সপেক্টর হিসাবে সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো সেটা নিয়ম মেনে হবে, কিন্তু মানুষ হিসাবে ভাবলে হয়তো সে দুর্বল বলে পরিচিত হবে। নোটিশ পড়েছ? পড়েছি। এখানে বসে বন্ধ করতে হবে। আমি তো বসেই নি। নাম এসেছে, ব্যবস্থা হবে। রমেন কয়েক সেকেন্ড চুপ থাকলো, তারপর বলল, এখানে না বসলে কোথায় বসবো? এই প্রশ্নটা কোনো নিয়মের বইয়ে নেই। ঘরে নীরবতা নামলো। কবিতা প্রথমবার বুঝলো এটা চালান বা নোটিশের বিষয় নয়, এটা সেই গভীর খাদের বিষয় যেখানে একদিকে পথ, অন্যদিকে মানুষ, আর মাঝখান দিয়ে পড়ে যায় তারাই যাদের বাঁচার জায়গা নেই। এই কাগজটা টেবিলে রাখলো, রমেনের দিকে তাকালো, আর সেই মুহূর্তে স্পষ্ট দেখতে পেল সামনে কোনো অপরাধী নেই, পরিস্থিতির শাস্তি ভোগ করা একজন মানুষ দাঁড়িয়ে আছে। কবিতার চেয়ার একটু পেছনে সরল, যেন শরীরে নয় চিন্তাকে জায়গা করে নিয়ে দিতে হবে। কারণ রমেন সামনে কোনো ফাইল নম্বর নয়, কোনো পরিসংখ্যান নয়, সেই মানুষ যার সঙ্গে একটা ঘরে বসে স্বপ্ন দেখা হয়েছিল, আর আজ সেই মানুষটার জীবন একটা নোটিশের নিচে চাপা পড়ে কাঁপছে। এই সংঘর্ষটা এতটাই সরাসরি ছিল যে চোখ সরিয়ে নেওয়ার একটা সিদ্ধান্ত হয়ে উঠেছিল। রমেন, কবিতা বলল। তারপরে সে বলল, তুমি বুঝছো তো আমার হাত বাঁধা? সেই বলতে গিয়ে প্রথমবার অনুভব করলো উড়তে শুধু ক্ষমতা দেয় না, কখনো কখনো সবচেয়ে ভারী শিকলও হয়। রমেন মাথা নাড়ল। তাকে বোঝানোর দরকার ছিল না, সে অনেক আগেই এটা বুঝে গেছে। যাদের কাছে নিয়ম আছে তাদের বিকল্প কম, আর যাদের বিকল্প নেই তাদের নিয়মও নেই। তাই সে কোনো তর্ক করল না, কোনো অনুনয়ও করল না, শুধু বলল, জানি। আর সেই একটা কথাই তার পুরো হাড় লুকিয়েছিল। কবিতা কাগজগুলো আবার দেখল, সেই শব্দ, সেই ধারা, সেই নিয়ম যা প্রতিদিন কারো না কারোর ভাগে কঠোরতা হয়ে নামে। আর আজ সেই কঠোরতাই তার নিজের অতীতের মুখোমুখি হচ্ছে। তুমি কোথায় থাকো? সে হঠাৎ জিজ্ঞাসা করল। রমেন একটু চমকালো, কারণ এই প্রশ্নটা নোটিশের অংশ ছিল না। রেল লাইনের পাশে একটা ঘরে, ভাড়ায়। কত ভাড়া? 2000। কাজ কি রোজ পাও? না। সত্যি বলল, কারণ মিথ্যা বলার শক্তি তার কখনো ছিল না। কবিতা আঙ্গুল টেবিলে হালকা হালকা টোকা দিতে লাগলো, যেন সে অন্য কারোর সঙ্গে নয়, নিজের সঙ্গেই কথা বলছে। তারপর সে সিপাহীকে ডাকলো, রামু, একটু বাইরে যাও। দরজা বন্ধ হতেই ঘরে এক অদ্ভুত নীরবতা নামলো, যেখানে শুধু দুজন মানুষ নয়, দুটো জীবন মুখোমুখি বসেছে। রমেন, সে বলল, গলা এখন একটু নিচু, আজ আমি তোমাকে ছেড়ে দিলেও কাল আবার কেউ না কেউ নোটিশ পাঠাবে। এটা বলতে গিয়ে সে অনুভব করলো সে প্রথমবার তার পদের বিরুদ্ধে বলছে, কারণ এই কথা কোনো ট্রেনিং ম্যানুয়ালে লেখা থাকে না। রমেন সরাসরি তার দিকে তাকালো, মাথা না নামিয়ে, কারণ এবার সে শুধু ইন্সপেক্টরের সঙ্গে নয়, সেই মহিলার সঙ্গে কথা বলছে যাকে সে কখনো চিনত। আমাকে রোজ ছেড়ে দেওয়ার দরকার নেই, সে বলল, শুধু বলে দিন কোথায় বসবো। এই প্রশ্নে কোনো আশা ছিল না, শুধু দিক নির্দেশনার খোঁজ ছিল। কবিতার চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হলো। তার মনে পড়ল এক সময় রমেনও এইভাবেই জিজ্ঞাসা করত, কি করব, কিভাবে করব, কোথায় যাব। তখন তার কাছে পরিষ্কার উত্তর ছিল না, আজও নেই। পার্থক্য শুধু এটুকু, তখন সে স্ত্রী ছিল, আজ ইন্সপেক্টর। কিন্তু প্রশ্ন একই, উত্তরের অভাবও একই। সে গভীর শ্বাস নিল। দেখো, থানার সামনে নয়, সে বলল। একটু থেমে যোগ করলো, কিন্তু বাস স্ট্যান্ডের দিকে যে পুরনো দোকানগুলো আছে, ওখানে পৌরসভার তালিকায় জুতো পলিশওয়ালাদের জন্য জায়গা চিহ্নিত করা আছে। এটা বলতে গিয়ে সে কোনো নিয়ম ভাঙেনি, শুধু নিয়মের মাঝ থেকে একটা পথ বের করে দিয়েছিল। রমেন প্রথমবার ঠিকমতো তার দিকে তাকালো। তার চোখে কোনো কৃতজ্ঞতা নেই, প্রশ্ন নেই, শুধু একটা হালকা স্বস্তি, যেন পড়তে পড়তে কেউ মাটিটা একটু সমান করে দিয়েছে। ঠিক আছে, সে বলল।
আর সেই একটা কথাই তার পুরো স্বীকৃত ছিল। কবিতা নোটিশের কাগজগুলো তুলল, উল্টো দিক করল, নিচে লিখল সতর্কবার্তা, সই করল। কোনো শোরগোল নেই, কোনো ঘোষণা নেই, কারণ সে জানে মানবতা সাধারণত নিঃশব্দেই কাজ করে। সে ফাইল বন্ধ করে বলল, আজ যাও। এবার তার গলায় আদেশ ছিল না। রমেন ঘুরল, দরজার দিকে এগোলো। এবার তার পায়ের ধাপ একটু স্থির, যেন ভেতরে যা হয়েছে তা পুরোপুরি না হলেও একটু সামলে দিয়েছে। আর ঠিক তখনই বেরিয়ে যাবে। কবিতার গলা ভাসল, অত্যন্ত সাধারণ, অত্যন্ত মানবিক। রমেন। সে থামল। নিজের খেয়াল রেখো, কবিতা আবার বলল। এর বেশি কিচ্ছু নয়, অতীত নেই, ভবিষ্যৎ নেই, শুধু এটুকু। সে বাইরে বেরিয়ে গেল। কবিতা চেয়ারটাতেই বসে রইল, এই ভাবতে ভাবতে যে সে আজ কি করল। তার পদের সঙ্গে ন্যায় করলো, নাকি মানুষ হিসাবে নিজের সঙ্গে? তখন বুঝলো এই প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর হয় না, শুধু এর বোঝা থাকে, যা মানুষ প্রতিদিন নিজের সঙ্গে বাড়ি নিয়ে যায়। সন্ধ্যা নামছিল, থানার বাইরে ভিড় জমছিল। কবিতা জানলা দিয়ে দেখল রমেন রাস্তা পেরোচ্ছে, বাক্স কাঁধে। চালে সেই পুরনো ক্লান্তি, কিন্তু আজ তাতে একটু দিক আছে। সেই দৃশ্যটা তার ভেতরে কোথাও খুব ধীরে কিছু একটা ভেঙে দিল, কোনো শব্দ ছাড়াই। সে ফাইল গুছিয়ে নিল, আলো নেভালো, থানার বাইরে বেরিয়ে গেল। সেই উর্দি, সেই মর্যাদা, কিন্তু ভেতরে একটা প্রশ্ন নিয়ে, যা ডিউটি শেষ হলেও পিছু ছাড়ে না। কবিতা কাগজে সই করছিল। রমেনের জীবনের রাস্তা বদলে গিয়েছিল। রাস্তা বদলেছিল, গন্তব্য নয়। কিন্তু কখনো কখনো মানুষের শুধু এটুকুই দরকার হয়, যেন সে বিশ্বাস করতে পারে সে একেবারে ভুল দিকে চলছে না। রমেন সেই সন্ধ্যায় বাস স্ট্যান্ডের দিকে যেতে যেতে এটাই অনুভব করছিল। আজ প্রথমবার কেউ তাকে তাড়িয়ে দেয়নি, চলার জায়গা দেখিয়ে দিয়েছে। এটা কোনো উপকার নয়, শুধু মানবতার একটা হালকা স্পর্শ। বাস স্ট্যান্ডের পাশে পুরনো দোকানগুলোর কোণে বসে থাকা জুতো পালিশওয়ালারা মাথা নেড়ে জায়গা করে দিল। রমেন বাক্স রেখে বসল। সন্ধ্যার মধ্যে কিছু খদ্দের এলো, কেউ ঠিকমতো পয়সা দিল, কেউ না দেখেই দিল। কিন্তু আজ রমেনের ভেতরে একটা স্থিরতা ছিল। রাতে ঘরে ফেরার সময় তার পায়ে রোজগার টলমল ছিল না। ওদিকে কবিতা বাড়ি পৌঁছালো, উর্দি খুলল, আয়নায় নিজেকে দেখল। সেই মুখ, সেই চোখ, কিন্তু আজ ক্লান্তিটা ডিউটির নয়, সিদ্ধান্তের। সে বুঝল যে রমেনকে সাহায্য করেনি, শুধু তাকে ভেঙে পড়া থেকে থামিয়েছিল। সারা রাত সেই প্রশ্নটা তার মনে ঘুরতে লাগলো, এখানে না বসলে কোথায় বসবো? তখনই সে বুঝল এই প্রশ্ন শুধু রমেনের নয়, তাদের সবার, যাদের কাছে আদালত নেই, শুধু রাস্তা আছে। পরের দিন থেকে থানার সামনে জায়গাটা খালি, নিয়ম মানা হয়েছে, কিন্তু কাউকে পিষে দিয়ে নয়, এটা ভেবে তার মনে একটু শান্তি এলো। দিন যেতে লাগলো। রমেন বাস স্ট্যান্ডে বসতে লাগলো, কাজ কম, ভয়ও কম। এক সপ্তাহ পরে কবিতার গাড়ি সেদিক দিয়েই গেল। চোখাচোখি হলো, কোনো ইশারা নেই, শুধু চেনা জানা। দুজনে নিজের পথে চলে গেল। সেই সন্ধ্যায় রমেন সবজি কিনল। সে ভাবল হয়তো আগামী সপ্তাহে ছেলেটার সঙ্গে দেখা হবে। কবিতা ফাইল গোছাতে গোছাতে অনুভব করলো আজ সে কাউকে পথ নিয়ে নয়, তার মানুষ হওয়া দিয়ে দেখেছে। জীবন আবার চলতে লাগলো, মানুষ আসা যাওয়া করতে লাগলো, মামলা হতে লাগলো, নিয়ম চলতে লাগলো। কিন্তু সেই দিনের পর থেকে কোনো অসহায় মানুষ দেখলে কবিতার দৃষ্টি থমকে যেত। আর রমেনের মনে থাকতো কোথাও কেউ একজন তাকে নিচে বসা দেখেনি শুধু। আর সেই কারণেই এই গল্পে কেউ চিৎকার করেনি, কেউ কাঁদেনি, কিন্তু যে মনে মনে অনুভব করেছে সে জেনে নিয়েছে সেদিন মানবতা চুপচাপ দাঁড়িয়েছিল আর অত্যন্ত আস্তে আস্তে কেঁদে উঠেছিল। কিছু সম্পর্ক কাগজে শেষ হয়ে যায়, কিন্তু পরিস্থিতিতে বেঁচে থাকে। আর এই গল্প আমাদের শেখায় মানুষের আসল পরিচয় তার পথ দিয়ে নয়, সেই মুহূর্ত দিয়ে যখন তার সামনে কেউ দুর্বল হয়ে দাঁড়িয়ে থাকে। কারণ নিয়ম সবার জন্য এক, কিন্তু মানবতার সিদ্ধান্ত প্রত্যেকেরই নিজেদেরই নিতে হয়।
এবার নিজেকে একটু জিজ্ঞাসা করুন, আপনার জায়গায় কবিতা হলে আপনিও কি শুধু নিয়ম দেখতেন, নাকি সেই মানুষটাকেও দেখতেন যে পরিস্থিতির কাছে হেরে গেছে? আর আপনি যদি রমেন হতেন, ভেঙে পড়ে চুপ থাকতেন, নাকি নতুন জায়গা থেকে আবার উঠে দাঁড়ানোর সাহস করতেন? কমেন্টে সত্যিকারের মন থেকে আপনার কথাটা লিখুন। আমরা পড়ি প্রতিটা কথা। আর এই গল্পটা যদি আপনার ভেতরে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এটাকে শুধু গল্প মনে করবেন না, এটাকে আপনার আশেপাশের মানুষগুলোর জন্য একটা দৃষ্টি বানিয়ে নিন। ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। এইরকমই বাস্তবের কাছাকাছি গল্পের জন্য আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে এক নতুন মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের পরিবারকে সামলান, সম্পর্কগুলোকে আঁকড়ে রাখুন। জয় হিন্দ, জয় বাংলা।